আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। আমি মুনিরা ইউসুফ মিমি। গতকাল ছিল নারী দিবস, কিন্তু আসলে নারীর মর্যাদা আমরা কতটা বুঝতে পারি, কতটা টিকিয়ে রাখতে পারি, কতটা সম্মানের সাথে রাখতে পারি, আর যে অঙ্গীকারগুলো করি সেই অঙ্গীকারগুলো কি সেই দিনের জন্য, নাকি আসলে সত্যিকার অর্থে নারীর কল্যাণের জন্য? আজকের বিষয় হাত বাড়িয়ে দাও। এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সম্মানিত দুজন অতিথি, আর বরাবরের মতো আমাদের জুম আড্ডায় তো অনেক নারী অতিথিরা বন্ধুরা চলে আসেন। আর যারা নতুন আছেন, জুম আড্ডায় যারা যুক্ত হতে চান, শুধুমাত্র নারীরা, স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার, জুমের পাসকোড, আইডি। তো আপনারাও আমাদের এই আড্ডায় যুক্ত হতে পারেন। তো ফিরে যাচ্ছি স্টুডিওতে, আমাদের দুই সম্মানিত নারী বন্ধুদের পরিচয় করিয়ে দিচ্ছি। নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শুভ সন্ধ্যা, আপনাকে আমন্ত্রণ আজকের এই অনুষ্ঠানে। ফারহানা রশিদ, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ভূমিজ। ধন্যবাদ, আমন্ত্রণ এই অনুষ্ঠানে আসবার জন্যে। ডাকনামেই বলি, একটু আপন আপন লাগবে। না না, মনি আপা, আপনার সাথে আমার নামের একটা মিল আছে। হাত বাড়িয়ে দাও, বলুন। শব্দটা ছোট, কিন্তু এর অর্থটা ব্যাপক, পরিধিটা ব্যাপক। সেই আসলে সত্যিকার অর্থে কি আমরা যেখানে অবস্থান করছি, আমরা আমাদের দেশ, আমাদের ভালোবাসা, আমাদের আশ্রয়স্থল, সেখানে আসলে আমরা কতটুকু হাত বাড়িয়ে দাও, এটা আসলে ওইভাবে কি পাই? যদি আমরা ধরি আজকের দিকে তাকিয়ে যদি কথা বলি, যখন আপনি আমি কথা বলছি আমরা, তখন বাংলাদেশে অনেক ঘটনা ঘটে যাচ্ছে নারীদেরকে নিয়ে। যে দিনটাকে উপলক্ষ করে আপনার আয়োজন, আপনাদের এই ৩৬৫ দিনের একটা দিন আমাদের জন্য, সেইখানে আর কতটুকুই বা হাত বাড়িয়ে দেওয়া যায়? তো যেটুকু পেয়েছি, অবশ্যই আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এবং আমাদের পরিবারদের কাছেও কৃতজ্ঞ। কারণ আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ড খুঁজি, আমাদের অতীতে ফিরে যাই, আমাদের মা দাদি বা তারও মা, তখন আমরা মনে হয় আমরা ভাগ্যবতী। অনেক আমাদের কাছে, আমাদের উপরে একটা বিশেষ হাত, ভালোবাসার হাত, নির্ভরশীলতার হাত ছিল, আমাদের বাবার হাত, আমাদের পরবর্তী জীবনে হাজব্যান্ডের হাত, আমাদের ভাই বোন বা আমরা যাদের সাথে পড়ালেখা করেছি তাদের হাত। কিন্তু তারপরে যখন একান্তে আমি নারী, তখন আসলে কতটাই আমাদের উপর হাত বাড়িয়ে দেওয়া হয়। দিন শেষে যখন আমি বা আপনি বা আমার পাশের জন, আমরা যখন কাজ করে বাড়ি ফিরি, আমাদের কিন্তু বাড়িতে গিয়েও আবার নতুন করে কাজগুলো করতে হয়, সব পরিচয় বাইরে রেখে। হ্যাঁ, বাইরে রেখে সব। কখনো কাপড়টা ছাড়তে পারি, কখনো ছাড়তেও পারি না, কারণ ঘড়িটা তো আর আমাদের উপর ডিপেন্ড করে না, একদম না। ঘড়ির কাঁটার সঙ্গে যখন চলি, কখনো কখনো ড্রেস চেঞ্জ হয় না। তো এটা করি, কিন্তু কি করছে, হ্যাঁ সেটাই। কিন্তু যাদের হাত বাড়িয়ে দেওয়ার কথা, তারা কিন্তু আয়েসে অনেকেই পত্রিকা পড়ে, কিংবা বড় বড় ডায়লগ দেয়, কিংবা টেলিভিশনের সামনে খেলা দেখে। তো এই যে হাত বাড়িয়ে দেওয়ার যে কথা, কিন্তু দিবসগুলোতে গিয়ে অনেক কথা বলে, তারাই সুন্দর সুন্দর কথা বলে, এবং তারা বলে আমরা ফ্রিডম দিয়েছি, এটা করেছি, ওইটা করেছি। হ্যাঁ, ফ্রিডম অবশ্যই, ওই যে বললাম যে দাদি নানির দিকে তাকালে আমরা ফ্রিডম পেয়েছি, কিন্তু এই ফ্রিডমটা তখনই আমি খেয়াল করি যখন ফ্রিডমটা অর্থনৈতিক সমৃদ্ধি আনে। প্রত্যেকেই কিন্তু নিজের বুঝে, পাগলেও বুঝে। তো সেই জায়গায় যখন তারা দেখে যে একজনের ইনকামের চেয়ে দুজনে ইনকাম করলে অনেক সুবিধা, কিন্তু দুজনে কিন্তু আর শেয়ার করে হাত বাড়িয়ে দেওয়াটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয় না, বিদেশের প্রেক্ষাপটে হয়, সেটাই শেয়ারিংটা ওইভাবে। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ, কিছু আমাদের যে পরিবর্তন এসেছে, এই জন্যই আল্লাহর কাছে শুকর। কিন্তু বাকিটা অনেকটা আমাদেরও আসলে ইচ্ছার উপর ডিপেন্ড করে, আমাদেরও চাইতে হবে, আমাদেরও বলতে বলতে আঘাত করতে করতে দরজা একদিন ভাঙবেই, খুলবেই, সেটাই বলে যেতে হবে। আমি যদি আজ থেকে 50 বছর আগে নারীদের কথা চিন্তা করি, তখন কিন্তু কেউ বিমান চালায় নাই, তখন কেউ ট্রেন চালায় নাই, তখন কেউ প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এরা হয়নি।
তো ওই জায়গাটায় যদিও এটা শব্দগত, এখানে আবার অনেক শ্রেণী বিন্যাস আছে, তা অবশ্যই। তো শব্দগত তবুও তো আমি এটা বলছি যে আস্তে আস্তে হয়ে যাবে। মাইন্ডসেটটা আসলে একদিনে হয় না, তা না। তো এইটাই, আর স্বপ্নটা বড় করে দেখতে হবে। তো 50 বছর আগের কথা যখন চিন্তা করি, তখন আপনি দেখেন আমাদের কবিরা কিন্তু লিখে গিয়েছিলেন। বেগম রোকেয়া, উনি নারীদের নিয়ে যে লিখেছিলেন যে একটা সময় দেখা যাবে যে নারীরা ঘরে বাইরে সব কাজ করছে, পুরুষরা বরং অন্তরীণ হয়ে আছে। এইটা কিন্তু একটা স্বপ্ন দেখায়। কবি যদি চাঁদের স্বপ্ন না দেখাতো, বিজ্ঞানী হয়তো আরো পরে আবিষ্কার করতো বা করতো না। তো এই যে স্বপ্নগুলো আমাদেরকে অ্যাডভান্স করেছে, কিংবা কোনো কালে একা হয়নি যে পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। কবি নজরুল কত আগে লিখে গিয়েছেন, যে 50-60 বছর কথা বললাম তখন। তো তখনকার ওইটা পরবর্তীতে পুরুষদের মাথায় হয়তো বা স্ট্রাইক করেছে, তারা আগের চেয়ে পরিবর্তনের মধ্যে তাদেরকেও ফেলেছে। তো সেটা বাকিটুকু পরিবর্তন আনার জন্য সংগ্রাম চলবে, আমাদের দায়িত্ব আছে। সেটাই। অনেক ধন্যবাদ আপা, অনেক মূল্যবান কথা বলেছেন। ফারহানা রশিদ, বাকিটা আপনার পালা। আচ্ছা, মানে এমন একটা সময়ে কথা বলছি, একদিকে সামনে এগিয়ে যাওয়ার অনেক ধরনের উৎসাহ, উদ্দীপনা, সুযোগ দেখা যাচ্ছে, আশার আলো দেখা যাচ্ছে, আবার আরেক দিকে মনে হচ্ছে যে আমরা এখনো অনেকটা পিছিয়ে আছি কোনো ক্ষেত্রে। আমাদের প্রযুক্তি আজকে কোথায় চলে গেছে বলেন? একদম আমাদের হাতের তো মুঠোয়, মানে তারপরেও কত সহজে এআই দিয়ে আমরা কত কিছু করে, সব খোলা, কিন্তু তারপরেও সেখানে আমাদেরকে অনেক এখনো, আপা যেটা বলছিলেন, এবং স্টুডিওতে ঢোকার আগে আমরা আলাপ করছিলাম, আমার মেয়ে আছে, আপার মেয়ে আছেন, আমি জানি না আপনার মেয়ে আছেন, আমরা নিজেরা মেয়ে। এই যে আমরা প্রতিদিন রাস্তায় বের হতে গেলে যে একটা ভয় কাজ করে যে আমি ঠিক মতো বাসায় ফিরতে পারবো কিনা, এই অনিশ্চয়তাটা কিভাবে আমরা কাটাতে পারি, তো এই ভয়টা আছে। এবং আমি মনে করি এই যে আমরা কথা বলছি, এখনো কথা বলার যে সুযোগটা আছে, সেটাই একটা আশার আলো। এবং এখানে আজকে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের মাধ্যমে আমরা হাত বাড়াতে চাচ্ছি। কেউ হাত বাড়ানোর সুযোগ অলরেডি দিয়েছে, এই যে কথাটা বলা, সেটাই। এবং সেটার মাধ্যমে আরও যারা আছে, যারা দেখছেন, যারা শুনছেন বা যারা শুনবেন, এবং আমরা ঘরে যাদেরকে মানুষ করছি বা যাদের সাথে আমাদের চলাফেরা করছি, তাদেরকে যদি আমরাই হাত বাড়িয়ে দিয়ে বলি এভাবে হওয়া উচিত, এভাবে করলে আমরা একসাথে তাল মিলিয়ে সামনে এগোতে পারবো, আমি ওই আশার আলোটাও দেখতে পাই। এবং আমি মনে করি এই জিনিসটা খুবই দরকার। আমরা সবসময় যদি ভয় পেয়ে যদি চুপ করে থাকি, যেটা প্রয়োজন, সেটা কাজের ক্ষেত্রে হোক, বিনোদনের ক্ষেত্রে হোক, জাস্ট শুধু বলার জন্য, অনেক ক্ষেত্র, সব ক্ষেত্র মিলিয়ে একটা মানুষের জীবন ঘিরে অনেক কিছু, অনেকগুলো জায়গায়। এবং আমরা যে যেখানে কাজ করছি, আপনি যেখানে করছেন, আপা যেখানে আছেন, আমরা যেখানে আছি, সবাই নিজের জায়গায় থেকে কাজটাকে আরেকটু বললে, আরেকটু অন্যকে জানাতে দিলে, নিজের হাতটাও এগিয়ে দিলে, কখনো এমন হয় না যে আমাকে কেউ হাতটা দিক আমি ধরবো, সেটা কখনো প্রয়োজন আসলে সিম্বলিক। হ্যাঁ, আবার কখনো এমন হতে পারে আমি কিন্তু কাউকে গিয়ে সাহায্য করব, সেটাই। যেই হোক একজন হাতটা এগিয়ে দিতেই হবে, সেটাই। হ্যাঁ বলেন আপা, বলেন। কেউ তো হেল্পের জন্য হাতটা এগিয়ে চায় যে আমাকে হেল্প করো। আচ্ছা, আসিয়া নামে যে মেয়েটা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেও তো নিশ্চয়ই কতবার ডেকেছে যে আমাকে হেল্প করো। যেখানে তার গলাটার চিহ্নগুলো দেখলে বোঝা যায়, আমি দেখতে গিয়েছিলাম, যে এইটুকের মধ্যে কোনো অবস্থা নাই, খামচি বা ব্লেডের মতো কাটা। এই যে সে তার ভয়েসটাকে রেজ করতে চেয়েছে, ওইটার কারণে পারে নাই, সে বদ্ধ করে রেখেছে। সে দুর্ভাগা, সে আমাদের মাঝে ভীষণভাবে দুর্ভাগা। আমরা ওই যে রেখেছো বাঙালি করে মানুষ করনি, আমরা ওই জায়গাটায় একজন নারীও ছিলেন। হ্যাঁ, একজন নারীও ছিলেন। এবং এইটা সবচেয়ে দুঃখজনক যে আমরা যে পরিবেশে, ওই যে মাইন্ডসেটের কথা বললাম আপনাকে, মাইন্ডসেটটা এমনই যে একজন শাশুড়ি ছেলের বউকে অত্যাচার করে, ছেলের বউ তখন কিন্তু আপনার ভিকটিম, আবার ছেলের বউ যখন শাশুড়ি হয় সেও কিন্তু তখন ভিকটিমাইজ হয়ে যায়। একদম। এই যে এটা কিন্তু অনেকটা পরম্পরা এবং প্রথা, মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা চেঞ্জ করার জন্য আমাদের আসলে দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে
কি পুরুষ কি নারী প্রত্যেকের জন্য আপনার ওরিয়েন্টেশন, এইটাই আমি বলতে চাচ্ছিলাম, সামাজিকভাবে এটা সংঘবদ্ধভাবে যেভাবে অ্যাসিডটাকে কিন্তু অনেকটা দূর করা গিয়েছে। আপনার মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম কেমন অ্যাসিড নিয়ে একটা কত ভয়ের একটা ব্যাপার ছিল, অনেক কিছু। তো সেটা কিন্তু এখন অনেকটাই শেষ হয়েছে। সেটা কিন্তু অনেক সামাজিকভাবে এটা আলোচনা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে এটার উপর মানে শাস্তি সরাসরি প্রয়োগ হয়েছে। আজকে যে বাচ্চাগুলো বা যে নারীরা অত্যাচারিত হচ্ছে, তাদের যারা ভিকটিমাইজ, তারা যখন আবার মানে আইনের গলিয়ে বেরিয়ে যায়, বের হয়ে আসে ফাঁকফোকর গলিয়ে, তখনই কিন্তু ওরা অপরাধটা আবারও করে। আপনার মনে পড়ে যে 18 নির্বাচনের পরে শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার জন্য সুবর্ণচরে নোয়াখালীতে একজন মহিলাকে মানে গণরেপ করলো, রেপটা করলো, সে তাকে অ্যারেস্ট করা হলো। সে যখন আবার মুক্তি পেল, মুক্তি মানে জামিন নিল, এটা কিন্তু দ্বিতীয়বার আবার ঘটনাটা ঘটলো। এই যে তার তো জামিন পাওয়ার সে যোগ্য না, একদমই না। ওই যে আইনের ফাঁকফোকর গলিয়ে আপনার যেটা করেছে, আইনের শাসনটা আসলে মানে ভীষণ জরুরি এবং এর একদমই সর্বোচ্চ আইন হওয়া উচিত। এবং এটার সাথে আরো একটা জিনিস মনে হয় কি, আমরা যখন দেখি সে যদি আমার পরিবারের কেউ হয়, তখন আমি কিন্তু তাকে প্রোটেক্ট করার চেষ্টা করি, সে অপরাধী হলেও। এই মানসিকতাটা এবং এই শিক্ষাটা আমাদের মেয়েদের মধ্যেও খুব থাকতে হবে, সে যেই হোক না কেন, সে কিন্তু আরেকজনের জীবন নষ্ট করছে একেবারে। আচ্ছা ফারহানা, আপনার একটা ব্যাপার আছে, নারীদের টয়লেট নিয়ে আপনি কাজ করছিলেন, এটাও তো একটা বিশাল ব্যবস্থাপনায় আর কি, আপনাদের ব্যবস্থাপনায়। তো এটা তো একটা বিশাল হাত বাড়িয়ে দাও। আমরা ব্যক্তিগতভাবেও কিন্তু এই টয়লেটের, আমার একবার তো বিশাল ইউরিন ইনফেকশন হয়ে গিয়েছিল, যে কোথায় যাব, ম্যাক্সিমাম নারীদের এটাই হয়। তো এটা আমার শুনে ভীষণ ভালো লাগলো, এটা একটু আমার দর্শকরা তো শুনতে চায়। সেটা আপা হচ্ছে নিজের নারী হিসেবে এটা সাফার করতে করতে আসলে এই কাজটা করতে আসা। আপা জিজ্ঞেস করছিলেন যে আমরা প্রত্যেকে সাফারার। আমরা হিসাব করে দেখেছি আমাদের গবেষণায়, আমাদের জরিপে ঢাকা শহরের 90% নারী কোনো না কোনো সময় ইউটিআর শিকার হয়েছেন। এবং এই সংখ্যাটা আপনি হয়েছেন, আমি নিজে হয়েছি। এবং এটা বলার অপেক্ষা রাখে, স্বাস্থ্য ঝুঁকি কিন্তু বিশাল। এবং আমরা সবসময়, আমার যেটা উদ্দেশ্য, এটা শুধু শহরে না, কিন্তু গ্রামের স্কুলগুলোতে, কলেজগুলোতে আপনি যান, একই জায়গায়, প্রত্যেকটা জায়গায়, সরকারি প্রতিষ্ঠান, এমনকি অনেক বেসরকারি প্রতিষ্ঠানের অফিসের অবস্থাও ভীষণ খারাপ, এবং যাওয়া যায় না অনেক সময়। এবং আমরা এই যে যাওয়া যায় না, যেতে পারছি না, যাচ্ছি না, সেই জায়গা থেকে কি করা যায়, ওই চিন্তা থেকে এই কাজটা শুরু করা। এবং আপনাকে একটা মজার তথ্য দেই আজকে, যে আমরা যখন শুরু করি 2016 সালে, আজ থেকে তো অনেক বছর হয়ে গেল, প্রায় 9 বছর হয়ে যাচ্ছে, 10-এর কাছাকাছি। সেই সময় যখন মানুষের আস্থারও জায়গা ছিল না, ভাবছিল যে 2 মাস যাবে, 3 মাস যাবে, তারপর ওখানে যাওয়া যাবে না। কিন্তু গাউসিয়ার মতো নূর ম্যানশনের জায়গায়, ওইখানে কিন্তু এখনো 8 বছরের বেশি সময় ধরে আমাদের ফ্যাসিলিটি অপারেশনাল আছে। তো একটা ঘটনা জাস্ট এরকম বলি, তখন আমরা মাত্র 3% নারী দিয়ে, আমাদের ব্যবহারকারীদের মধ্যে আমরা অনেকগুলো ভালো মানের টয়লেট বানাচ্ছি, কিন্তু নারী ব্যবহারকারী একদমই নেই। আমরা প্রথমে ভাবছিলাম যে ভালো ব্যবস্থাপনা দিলে বা আধুনিক একটা সুবিধা দিলেই হয়তো মেয়েরা চলে আসবে, কিন্তু আমরা দেখলাম শুধু সেটা কিন্তু হচ্ছে না। আসলে মানুষের প্রচন্ড রকমের ট্যাবু আছে, আমি বাইরে বের হয়ে টয়লেট ব্যবহার করব, আবার ভালো ব্যবহার হলে ওখানে নিরাপত্তার ব্যবস্থাটা কি, আমাকে কেউ মনিটর করছে কিনা, ওখানে পুরুষ ব্যবহারকারী আছে কিনা, বা কি ভাবছে আমি যে টয়লেট ব্যবহার করছি, এটাও একটা অনেকের জন্য ধারণাটা, মানে আমাদের ব্যবস্থাপনাগুলো তো ভালো, কিন্তু তারপরেও আসছে না। সেই সংখ্যাটা আস্তে আস্তে বেড়ে 20% মতো গেছে, কোথাও কোথাও প্রায় 50%-এরও বেশি গেছে। তো এইটা একটা বিশাল জাম্প, আমি বলবো যে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এরপরে ফিরে আসবো যে এটা করতে গিয়ে তো আপনি কতটা হাত বাড়ানো পেয়েছেন আর কতটা হাত গুটানো পেয়েছেন। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবার আড্ডা হবে, গল্প হবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই, আরও আড্ডা হবে, গল্প হবে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। আমাদের আড্ডা অনেকটা জমে উঠেছে, ফিরে যাচ্ছি আবার আমাদের সেই সম্মানীয় অতিথিদের কাছে। ফারহানা আপা, যেটা বলছিলাম, আপনাদের ব্যবস্থাপনায় টয়লেটের যে এতটা কার্যক্রম এতটা দূরে চলে এসেছে, এটা তো চারটিখানি কথা না, বাধাগুলো একটু শুনতে চাই।
মানে বাধা তো ছিল শুরু থেকেই। প্রথমেই একটা ব্যাপার ছিল যে এই যে মেয়ে হিসেবে এবং বাধা প্লাস করতে পারাটার এই যে হাত বাড়ানো, এই অনুপ্রেরণা দুটোই আপনি একটু। হ্যাঁ, শুরু থেকে যখন আসলে করি অবশ্যই পারিবারিক সাহায্য ছাড়া, কারণ আমি একদম নতুন কিছু একটা করার কাজ শুরু করেছি যেখানে আসলে এটা কিভাবে সাস্টেইন করবে, আমার ফ্যামিলি কিভাবে চলবে, আমি কিভাবে নিজে উপার্জন করব, এটা কিন্তু আমি তখনও জানতাম না। আমি ফিরে এসেছি দেশে, কিভাবে চলবো। তো সেই ক্ষেত্রে তো পারিবারিক সাহায্য ছাড়া আমরা এভাবে ডিসাইড করলাম যে আমার হাজব্যান্ড কাজ করবে আর আমি এটাকে শুরু করার চেষ্টা করব। তো এটা দিয়ে কোনো রকমের ডাল ভাত খেয়ে থাকলেই হবে, তারপরে দেখা যাবে কি করা যাচ্ছে। এবং কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে প্রচুর, আমরা তো মেয়েরা প্রত্যেকদিন কথা বলছি যে আমাদের এই সমস্যা সেই সমস্যা, আমাদের জায়গাটা নাই। কিন্তু যখন যেই জায়গায় প্রয়োজন আছে, গাউসিয়ার মতো জায়গার উদাহরণ যদি বলি, সেখানে গিয়ে আমরা গাউসিয়া মার্কেট সমিতির সাথে কথা বলতে গেলাম। তা ওনারা আমাদেরকে তখন বললো যে আপনারা মেয়েদের জন্য টয়লেট করবেন। মানে আমি একটা ছোট ফান্ড ম্যানেজ করেছি যেটা দিয়ে আমরা টয়লেট রেনোভেট করে এটা পরিচালনা করব। বলে আমাদের এখানে কোনো মেয়ে আসে না। এই গল্প আমি অনেক জায়গায় বলেছি, ওখানেই তো সব। এখন মানে এই ঘটনার পরে আপনি কি বলবেন? আমি বললাম আপনারাই আমাদেরকে ডেটা দিলেন যে প্রতিদিন লাখ লাখ মেয়ে মানে কাস্টমার আপনাদের আসে এবং বেশিরভাগ 80% বেশি মেয়ে। একটা কথাই আছে যে ফিনিশিং টাচ গাউসিয়া নিউ মার্কেট না হলে কিন্তু হবে না। আর আপনি বলছেন এইটা। তারপরে সেদিন তো ফেরত আসলাম, আবার ওনাদের কাছে গেলাম এবং ওই সমিতির মধ্যে কোনো মেয়ে ছিল না কিন্তু তখনও। আবার গেলাম, বললাম, আমি বললাম যে একটা কি কাজ করা যায়, আমাকে 1 মাসের জন্য একটা অনুমতি দেন, জাস্ট 1 মাস। আমরা রেনোভেট করব 15 দিনে, 15 দিন চালাবো টয়লেটটাতে। যদি কোনো মেয়ে না আসে বন্ধ করে দেব। হ্যাঁ, বন্ধ করে আপনাদেরকে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেব। ভালো করে দিচ্ছি, সেটা তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কোনো একটা ভাবে কনভিন্সড হয় এবং ওইটা আমরা চালু করি। মেয়েরা আসতে থাকে, ব্যবহার করতে থাকে এবং 3 থেকে 4 মাসের মাথায় ওনারা বলেন যে আপা আপনারা শুধু মেয়েদের জন্য করলেন, আমাদের এখানে তো অনেক পুরুষ কর্মচারী এবং অনেকেই আছে, আমাদেরটার অবস্থা তো খুবই খারাপ, এটাকে একটু ঠিক করে দেওয়া যায়। তো এরকম হাজার হাজার উদাহরণ আছে। ছোট ছোট বাইট, ছোট ছোট সে বেবি স্টেপের মতো একটু একটু করে। ওই যে আপনি বলছেন যেটা তো খুব ভালো, আমি সাফার করছি, আরেকজন বলছে, এইভাবে বলে বলে আরেকজন এমনও হয়েছে যে সে আমাদের টয়লেটের পুরো খরচটা উঠে আসছে না, তখনও বিজনেস মডেলটা রেডি না, আমরা কি করে এটা করব। অনেকে বিভিন্নভাবে সাহায্য করছে, ঠিক আছে আমি মনিটর করে দিচ্ছি, আচ্ছা আমি ক্লিনিং ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি, বা আমি এমনও বলেছে যে জাকাতের টাকা কি এখানে দিতে পারি। আমরা বললাম না, আমরা তো ব্যক্তিগত ডোনেশন বা এরকম কিছু নিচ্ছি না। আচ্ছা আচ্ছা, অনেক কিছু, সকলের উৎসাহ অনুপ্রেরণা, যে যেভাবে পেরেছে, যার যে ধরনের ইনকাইন্ড সাপোর্ট আছে সেটা দিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। মনি আপা, রাজনীতিতে এসে এই যে মেয়েরা কিন্তু অতটা, আপনি যে এই পর্যন্ত এসছেন এটা তো একদিনে না, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। হ্যাঁ, রেয়ার। তো এই জায়গাটা এবং বাল্যবিবাহ, এই দুটো নিয়ে একটু আমি আপনার কাছ থেকে শুনতে চাই। দেখেন, সত্যি আসলে আমার মানে বেড়ে ওঠাটা এরকম, এরশাদ যেমন নয়, আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় 3টাই এরশাদের সময়। তো যখন আমি আসলাম তখন তো প্রায় সবাই রাজনীতি, মানে এরশাদ বিরোধী আন্দোলনটা করে। ওই এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমার আর ফেরা হয় নাই। অনেকেই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বাট আমার মনে হয়েছিল তখন যে এইখানে যদি আমি শ্রম দিই তাহলে আমি জনগণের জন্য সরাসরি কাজটা করতে পারবো। আমার যেটা ডিমান্ড, আরও 50 জনের 100 জনের ডিমান্ড, সেটা আমার রেভুলেশন করতে গেলে 15-20 বছর লাগবে, তাও হবে কিনা শিওর না। কিন্তু আমি যদি সংসদে দাঁড়িয়ে কথা বলি বা এই জায়গাগুলোই জনগণের জন্য, তাহলে আমার মনে হয় জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারবো এবং আমি ওই জায়গাটাই আমি পৌঁছতে পারবো তাদের জন্য। তো এই আমার সেবামূলক কাজের জন্যই আমার রাজনীতিতে ঢোকা। কিন্তু এত ওইখানে মানে পুরুষদের দৃষ্টি এমন যে মেয়ে তুমি দ্বিতীয়বার বলবা এটা হাউ ডিয়ার, এরকম টাইপের, তুমি এইটুক পর্যন্ত আসছো কিভাবে। তো মেয়েদের হলে যেহেতু ছিলাম, আমি শামসুন্নাহার হলে ছিলাম, ওইখানে আমার নারীদের সর্বোচ্চ জায়গা পর্যন্ত যেত, ওইখানে আমার ব্যাগ পেতে হয় নাই। ওটা নারীদের ভালোবাসা ছিল, ওখানে প্রতিযোগিতা করা গেছে। কিন্তু যখনই ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে চিন্তা করলাম, তখন চোখগুলোর দৃষ্টিগুলো এমন ছিল যে আমি ভীষণ পাপ কাজ করে ফেলছি এটা চাইতে গিয়ে।
গেল এলাকায় যাওয়া শুরু করলাম নির্বাচনের জন্য। এলাকায় যখন যাই আমি যেটা ভয় পেয়েছিলাম যে বোধহয় এলাকার হুজুররা, নিম্ন শ্রেণীর মানুষগুলো আমাকে সহজভাবে নিবে না, আমি একজন নারী, তা ওরকম বোরকা পরা নারী না, সাধারণ মানুষের মতো। কিন্তু অবাক হয়ে দেখলাম যে ওনাদের মধ্যে কোনো চেঞ্জ ছিল না, যাদেরকে নিয়ে ভেবেছিলাম। কিন্তু একটা পর্যায়ে স্থানীয় যারা প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা করছে, প্রতিযোগী আমি মনে করি, কিন্তু তারা সিরিয়াসলি প্রতিদ্বন্দ্বী মনে করেছে। এবং এত এত কথা, মানে নারীদের জন্য তুমি যদি একটা কিছু নারীকে না চাও, এখানে একটা বাজে কথা বললেই হয়ে গেল, একদম আর কিছু লাগে না, কিছু লাগে। তো তারপরেও যারা টিকে থাকার জন্য সংগ্রাম করছিল, কারো কারো লাইক আমার বাবা রাজনীতি করতো, সেখানে আমার একটা সুবিধা ছিল যে চাইলে আমার নামে বাজে কথা বলা, এস্টাবলিশ করা যেত, পরিবার থেকে আসে। শেষ পর্যন্ত তারা এমন বলা শুরু করলো, আমার নির্বাচনী জায়গা হচ্ছে জামালপুরে, আর আমার বিয়ে হয়েছে মানিকগঞ্জে। আচ্ছা, তো দুই প্রান্তে নেতারা বলা শুরু করলো যে ও তো মানিকগঞ্জের নাগরিক, ও এখানে এসে কি করে নাগরিক, যেখানে আমি যেখানে আমি মনে করেন যে আমার জীবনের সবটুকু, আমার MS পর্যন্ত যেখানে সময় দিয়েছি আমি, যাদের সাথে আমি হুট করে একটা জায়গায় বিয়ে হয়েছে আর আমি যাই বলবো যে এটা আমার দিয়ে দাও, এটা তো হয় না। আমি তো ওখানেই কাজ করেছি, সেই জায়গা মতো তো গেছে। হ্যাঁ, এটা কিন্তু কেউ বলে না, কেউ না। মসজিদে আমি অনেক মসজিদেও গিয়েছি, মসজিদে বসে মসজিদের সমস্যাগুলো করে কথা বললে তারপরে এসেছি। হুজুররা ওই নিয়ে কোনো কথা বলে নাই। মাদ্রাসায় গিয়েছি, ওগুলো নিয়ে কোনো কথা হয় নাই। কিন্তু কথা যা হয়েছে তা কিন্তু ওই যে দলের মানিকগঞ্জের নাগরিক খামোশ, হ্যাঁ এই টাইপের। তো এইটা গেল। তারপরে ধরেন প্রতিদ্বন্দ্বিতায় কিছুটা বললাম, আমাদেরকে এমনভাবে দেখা হয় নারীদেরকে যে একটা ইউনিয়ন লেভেলের কোনো পুরুষের মনে করে যে এর সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এটা কোনো ও সেন্ট্রালের লিডার, সো হোয়াট, আমি করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে তাদের রন্ধে রন্ধে যারা এই কাজগুলো করে। এবং তারপরে যে দলীয়ভাবে যে কোনো প্রত্যেকটা দল, আমি কিন্তু আমার দল নিয়ে কথা বলছি না, রাজনীতিতে সব দলেরাই নারীদেরকে এমনভাবে দেখে যে এটা বিপদে পড়লে নারী, লাইক আপনার বাবা রাজনীতি করতো, হঠাৎ চলে গেছে পৃথিবী ছেড়ে, তখন হয়তো আপনার মা নাই, ওইভাবে এরা কিন্তু নিজেরাই উত্তরাধিকার জন্ম দেয়। উত্তরাধিকার কিন্তু তারা হয়ে আসে না, আপনার তারা মনে করে যে ওই সফট ভোটটা পাওয়া যাবে, এটা কিন্তু সফট ভোটের আশা করে যে লিডার মারা গেছে, লিডারের বউ অথবা মেয়েকে দিয়ে দাও। হ্যাঁ, তো এই অবস্থায় এদেরকে আমি নারী বলি না, এদের প্রতিযোগিতা কি, কিন্তু এরা একটা পার্সেন্টেজ ফিল আপ করে, বাট আমাদের মতো যুদ্ধ করে ওদেরকে আসতে হয় না। তার মানে ভীষণ চ্যালেঞ্জিং, এবং চ্যালেঞ্জিংটা এত, আমাকে কেউ যদি বলে তুমি কি করো, তো আমি এক কথাই বলি আমি অড জব করি। অড জব এই জন্যই বলি, একে তো আমরা রুট লেভেলের কাজ করি, দুই আমাদের নিয়ে রুট লেভেলের কথাও বলা হয় ওরকম করে। তো তারপরে দুই একজন যেভাবে চেষ্টা করি অনেকভাবে, ওইখানে আমি গেলামই না, আপনার ওখানে কথা হবে গেলে আমি গেলামই না কখনো, কিন্তু আপনার ওখানে যেমন যেতে ইচ্ছা করেন নাই তা কিন্তু না, আমি শুধুমাত্র আমার অন্য সব দিকগুলো ঠিক রাখার জন্য আমি আপনাকে ত্যাগ করে দিলাম। এই যে প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরের নারীদেরকে এই সমস্যাগুলো মোকাবেলা করে আসতে হয়। এবং আপনি দেখেন যে নারী নমিনি বাংলাদেশে সব দলগুলো তো কয়জন করে আছে, আপনার 2007-এ আপনার আপনার সংস্কারে বলা হলো যে 2020 নাগাদ 33% নারী একদম আপ টু লেভেল পর্যন্ত, মানে তৃণমূল থেকে হাই লেভেল পর্যন্ত নারীরা অংশগ্রহণ করবে রাজনীতিতে। দেখেন এমনি কিন্তু এক দল আরেক দলের কেউ কারো ছায়া দেখতে পারে না, কেটে ফেলে। কিন্তু যখনই ওই নারীদের ব্যাপারে, তখন সবগুলো দল এক হয়ে গিয়ে 2020 সালে গিয়ে সবাই একসাথে এক বাক্যে কোরাস গানের মতো করে বললো যে আমাদের সময় দিন 25 সাল পর্যন্ত। রাইট নাও 25 চলছে, কিন্তু আমার মনে হয় না যে ওরকম কিছু মানে অ্যাডভান্স হয়েছে ওইভাবে, যেটা 25-এ ইমপ্লিমেন্ট হবে। আমরা স্বপ্ন দেখব, আশা করছি হবে। একটা ছোট্ট বিরতি, এসে বাকি গল্পগুলো হবে। আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। হাত বাড়িয়ে দাও,
একটা হাত বাড়িয়ে দেয় একটা পজিটিভ একটা ব্যাপার। এটা যে সমস্তটা যে অর্থ দিয়ে করা তা না, মানসিকভাবে সামাজিকভাবে নানাভাবে হাত বাড়িয়ে দেয়া। কিন্তু মাঝে মাঝে আমরা এই ব্যাপারটায় খুব মানে সচেতনভাবে আমরা হাতটা গুটিয়ে নিই, এটা তো আমাদের কাম্য নয়। আশা করি মনি আপা যেমন বললেন যে 2025-এ নারীদের একটা অনেক কিছুই দেখা যাবে, আরও অগ্রসর হবে। স্বপ্নটা উনি দেখতে চান আবার দেখতে চান না, কিন্তু আমরা সবাই একমত হলাম যে না, আমরা স্বপ্নটা দেখি। মনি আপা, স্বপ্নটা আমরা তো দেখতে চাই যে 2025-এ এসে যেটা সমাধান একটা হবে, তো আশা করি হাতটা বাড়ানো হবে নারীদের প্রতি। আপনি যেটা নিয়ে একটু হতাশ হয়ে আছেন। হতাশ মানে আসলে কি, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু করে যেতে চায়। যেমন ধরেন আমি গার্লস স্কুলে পড়তাম, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় জামালপুরে, তখন বাউন্ডারি ছিল না। আমরা আন্দোলন করলাম, আন্দোলনে বাউন্ডারি হলো কখন, যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি। কিন্তু ভালো লাগলো, এটা হলো তো আমার পরের প্রজন্মরা কিন্তু সুবিধাটা পেল। তারপরে কলেজে যখন পড়ি তখন অনার্স ছিল না ওই কলেজে, আমরা আন্দোলন করলাম। যখন অনার্স হলো তখন আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ি, কিন্তু হলো তো। তো এই যে আন্দোলন, কোনো কিছুই কিন্তু মিস যায় না, বৃথা যায় না, চাইতে হবে। সত্যি কথা। তো আমরা যেটা দেখছি দিন শেষে, যেভাবেই দেখছি না কেন, আমার কেন জানি মনে হয় যে দরজা খুলবেই। আমি এই কারণে আরো বলছি, 25-এর কথা আপনি বললেন, এই যে আজকে নারী দিবসের এই 25-এ আপনার 24-এ যে জুলাই অভ্যুত্থানটা ছিল, আপনি দেখেন নারীরাই কিন্তু বেশি ছিল। নারীদের যে সাহসিকতা, আমি একটা সময় ওই ক্যাম্পাসে ছিলাম, ওই ক্যাম্পাসে রাত 2টা, 1টা, 3টার সময় মিছিল, এটা কিন্তু আমাদের সময় হয় নাই। তো এই যে ওরা মিছিল করেছে শত শত না হাজার হাজার, এই হাজার হাজার নারীরা কিন্তু একবারও চিন্তা করে নাই যে এখন কারেন্ট চলে গেলে আমার কি হতে পারে। নারীদের আন্দোলনের কারণে আন্দোলনটা বেগবান হয়েছে এবং সফল হয়েছে। নইলে পুরুষরা নারীদেরকে যুগে যুগে, আমি এই কথাটা বলছি যে আমাদের এক সময় আন্দোলনে যখন থাকতাম আমাদের সামনে দিত, তা আমরা খুশি হতাম যে আমরা বোধহয় নেতা টেতা হয়েই গেছি। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আন্দোলন শেষ হওয়ার পরে সেই নারীদের অবস্থানটা কি। পরে দেখলাম যে এটা আমরা এক ধরনের পুরুষদের ঢাল হিসেবে ব্যবহার হতাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে যে লিডারও হয়েছি, কিন্তু ওইটা না হলেও সামনে নারীরা ছিল। পুরুষরা বুঝাতো যে আরে তোমরা ফুলের মতো দেখে তোমাদের সামনে রেখেছে, আসলে তা না, ফুলটা দিয়ে নিজেকে সেভ করলাম আমি। এই সেভটা করার জন্য কিন্তু তারা আমাদেরকে যুগে যুগে ব্যবহার করেছে। তো সেই জায়গায় নারীরা যখন বুঝতে শিখবে, আরো চাইতে শিখবে, বলতে শিখবে, এবং একটা জায়গায় যে কথাটা বলছিলাম জুলাই অভ্যুত্থানে, নারীরা কিন্তু ঠিক এরশাদের আন্দোলনে আমাদের যারা ম্যাক্সিমাম চলে গিয়েছিল বললাম, এখনো কিন্তু নারীরা চলে গেছে। আপনি দেখেন যে কমিটিগুলো হয়েছে, নারীরা কিন্তু এখানে রহস্যজনকভাবে আবারও কিন্তু ম্লান। তো এই ম্লানটা কিন্তু আমরা কিন্তু 24-এ মনে করেছিলাম যে 24-এ বোধহয় এরা স্পার্ক যে করেছে, এই স্পার্কটা থেকে যাবে, কিন্তু স্পার্কটা কিন্তু পরে আর আমরা পাচ্ছি না তাদেরকে। তো তাদের যুগে যুগে যদি এমনই হয়, আপনি খেয়াল করে দেখেন ভাষা আন্দোলনে 52তে নারী ছিল সামনে, তখন কয়টা নারীকে বাবা মা পড়তে পাঠাতো। সেই সময় যদি ওই ছবিগুলা নিশ্চয়ই আবার তোরা মানুষও বা ইসে, নারীরা কিন্তু এখানে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তো এইখানে নারীরা কিন্তু একটা কাহিনী ছিল, একটা গল্প ছিল, যেটাকে ধরে কিন্তু এগোনো যায়, যেটাকে ধরে যুদ্ধ করা যায়, যেটাকে ধরে আপনার একটা দেশ স্বাধীন করা যায় সেইখানে। এবং নারীদের অনেক কিছু দিতে হয়েছে, যে শ্লীলতাটা নারীদের ওই সময় হানি হয়েছিল, তার বদলে আমরা একটা 56,000 বর্গমাইল পেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে এখন যে নারীরা যা দিচ্ছে, এটার বদলে তো আমরা কিছুই পাচ্ছি না। তাহলে যে ওই ক্রনোলজিক্যালি যে ওই জায়গাটায় আমরা, ওইখান থেকে কিন্তু আমরা ক্রমবর্ধমান হারে বাড়ছি, কমছি না। কেন এই জায়গাগুলো, এই নেগেটিভ জায়গাগুলো কেন কমছে না, সেটা আমাদের কবে মাইন্ডসেট চেঞ্জ হবে, আমাদের কবে আইনের অনুশাসন চালু হবে, কবে অদৃশ্য দেয়ালটা সরে যাবে, এই জায়গাটায় কিন্তু আমরা বসে আছি। আপনি যে কথাটা বলছিলেন যে বাল্যবিবাহ দেখেন আগে যেমন ছিল, এখন কি একদম কমে গেছে? যায় না। 18-র নিচে এখনো কিন্তু প্রায় 48% নারীদের, মেয়েদের, কিশোরীদের বিয়ে হচ্ছে, এবং মা সমাজে হচ্ছে। হ্যাঁ, শিক্ষিত সমাজেও হচ্ছে, এবং সেটার জন্য এখনো কিন্তু
ওই জন্ম নিবন্ধন চেঞ্জ করে কড়াকড়ি আইনের হয়েছে, কিন্তু আইনের ফাঁকফোকরও কিন্তু কারো চেয়ে কম কড়াকড়ি না। সেই আবার এফিডেভিট করে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে কিন্তু যেটা তাদের করা দরকার সেটাই তারা করছে। এই যে আপনার ফতোয়াবাজরা এখনো কিন্তু অন্য আঙ্গিকে ফতোয়া দিচ্ছে, ধরনটা চেঞ্জ করেছে, ধরনটা চেঞ্জ করেছে, মানে সবগুলো আছে, হ্যাঁ বহাল তবিয়তে আছে, ধরনটা চেঞ্জ করেছে। তো সেই জায়গায় আমি যদি 2025 সালে এখনো আমাকে এই চিন্তাটা করতে হয়, তাহলে তো আমি আমার সমৃদ্ধির পথে এগোতে পারবো না। আবার আপা আপনার কথা সূত্র ধরে যদি জাস্ট একটু বলি, সেটা যদি হয় আমরা যদি এখন আমাদের দেখি যে আমাদের কর্মস্থলে কতজন নারী আছে বা শিক্ষা খাতে মেয়েদের অগ্রগতিটা কতখানি, তো নাম্বারটা কিন্তু অনেক বেশি সংখ্যক মেয়ে এখন অংশগ্রহণ করছে, পড়াশোনাও করছে, হায়ার এডুকেশনে যাচ্ছে এবং কাজেও আসছে। কিন্তু কাজে আসার পরে পরিবেশটাকে আমরা পুরোপুরি নারীদের জন্য পাচ্ছি, বা যদি সেই মুহূর্তে কেউ প্রেগন্যান্ট হয় বা বাচ্চা তার পালন করতে হয়, তার জন্য কিন্তু ব্যবস্থাগুলো নাই, তাকে তখন কিন্তু আবার কাজে থেকে ফেরত যেতে হচ্ছে, চাপটা কিন্তু বাড়ছে। এবং মেয়েদের কিন্তু যদি খেয়াল করে দেখেন, মেয়েদের কাজে যেই সময় মনোনিবেশ করবে বা কাজে এগিয়ে যাবে, কাজের গ্রোথ যদি চিন্তা করি, সেইটার যেই সময়টা এবং মাতৃত্বের সময়টা খুব একই জায়গায়। তো মাতৃত্ব যদি এই পথটা বেছে নেয়, তখন এই জায়গাগুলো কিন্তু খুবই তার জন্য কঠিন হয়ে যায়। আবার ওই গ্যাপ থেকে ফেরত আসা বা তার জন্য ছন্দপতন হয়, খুব সেই সময় কিন্তু ভীষণ দরকার আমাদের সবার হাত বাড়িয়ে দেওয়াটা তখন খুব দরকার। হাতটা বাড়িয়ে দাও, তখনই বোঝা যায় কে কার আপন আর কে কার পর। আপা একটা নারী রাত জেগে বাচ্চাকে কোলে নিয়ে হাঁটছে, বাচ্চা কাঁদছে, বাচ্চা অসুস্থ, বাচ্চারা তো কথা বলতে পারে না যে আমার কি সমস্যা, তো সেই নারীর আবার সকালবেলা রান্না করতে হচ্ছে, বাচ্চার খাবার রেডি করতে হচ্ছে, আবার তার 9টায় কিন্তু আবার তাকে অফিসে যেতে হচ্ছে। অফিসের বস তার জন্য এক্সকিউজ করবে না, বাসার যে শাশুড়ি বা বাসার যে হাজবেন্ড বা শ্বশুর বা তারা তার জন্য এক্সকিউজ করবে না, তার হাজবেন্ড তার রাতে বাচ্চা নিয়ে হাঁটার সময় এক্সকিউজ করবে না, বরং কপালটা কুঁচকে থাকবে বাচ্চার কান্না যেন কানে না যায়, তার ঘুমের যেন ব্যাঘাত না ঘটে। এই যে এতগুলো সমস্যা নারীকে আল্লাহ দিয়েছে এবং আল্লাহ তাকে মিট করারও সৌভাগ্য দিয়েছে, শক্তি দিয়েছেন। তো এই যে এই নারী পারে, আমি মনে করি সে নারী প্রধানমন্ত্রী হোক আর মানে গৃহকর্মী হোক, তার কিন্তু এই কমন কাজগুলো সবগুলোই করতে হয় এবং এই ক্ষমতাটা তার আছে। আপা আমাদের জুমের এই যে নারীদের দেখতে পাচ্ছেন, এরা কিন্তু একদম প্রত্যেকেই পরিশ্রমী, প্রত্যেকেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, তারপরও এই সময়টুকু তারা বের করে নেয়। তাদের অনেক কথা, এত সুন্দর সুন্দর করে কথা বলে, কেউ অসাধারণ গান করতে পারে, কেউ কবিতা আবৃত্তি করতে পারে, কেউ লেখালেখি করে, মানে কিছু না কিছুর সাথে তারা জড়িত। আমি প্রথমে কথা বলতে চাই সুরমা আপু। শুভ সন্ধ্যা আপু, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপু, আমরা মেয়েরা সবই পারি আপু, হ্যাঁ, আমরা রান্না বান্না করতে পারি, শিশু বাচ্চা কাচ্চা লালন পালন করতে পারি, তারপর আবার চাকরিও করতে পারি, আবার সামাজিকতাও রক্ষা করতে পারি, তো আমরা সবই পারি। কিন্তু তারপরও আমরা চাই যে আমাদেরকে সবাই একটু আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেখ বা সহযোগিতা করুক। পুরুষদের বলতেছি যে পরিবারের একটা মেয়ে এতগুলা কাজ করতেছে, তার পরিবারটাকে সুখে শান্তিতে রাখার জন্য সে এত পরিশ্রম করতেছে, ইচ্ছা করলে আমাদের পুরুষরা পারে যে একটা মেয়ে রান্নাবান্না করতেছে তাকে একটু সহযোগিতা করি, বা বাচ্চাটা কান্না করতেছে, রাতের বেলা হাঁটাহাঁটি করতেছে, তখন সেও উঠে কিন্তু বাচ্চাটাকে একটু নার্সিং করতে পারে। কিন্তু সে ওই যে আমরা মহিলারা তখন পুরুষদের সময়টা দিচ্ছি না, সেজন্য ব্রুকুচকে সে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়ে। তো এইভাবে এগুলি না করে আমরা আমাদের সমাজের পুরুষরা যদি আমাদের নারীদেরকে এভাবে সহযোগিতা করে, তাহলে একটা পরিপূর্ণ সংসার শান্তিতে ভরে ওঠে। সুরমা আপা, আপনার সাথে আমরা সবাই একমত। আসলে এই কোঅপারেশনটা দরকার, অনেকটা হবে আশা করছি, এবং এই পরিবর্তনটা হলে নারীদের এগিয়ে যাওয়াটা খুবই সহজ হয়ে যাবে। ওবায়দা আপু, আপনার সাথে কথা বলতে চাচ্ছি।
আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের শুভেচ্ছা। শুভেচ্ছা। বিষয়টা নিয়েই বলবো। জি জি। এটা তোমার সমস্যা, আমি একটা বিষয় হাত বাড়িয়ে দেওয়া। আমরা আসলে আমাদের সবারই মানবিক হওয়া উচিত, আরো বেশি বেশি মানবিক হওয়া উচিত। সবার প্রতি সবার একটা দায়িত্ববোধ অনুভব করা উচিত। যেমন হলো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, একটা নারীকে বা একটা মেয়েকে হয়তো ইপটিজিং করা হচ্ছে, কিন্তু আমি পাশ দিয়ে চলে গেলাম, আমি গেলাম বা একজন পুরুষ মানুষ চলে গেল, সেখানে কিন্তু এটা করা উচিত না। আমরা যদি সবাই এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেই, যে আমরা গিয়ে ওখানে প্রতিবাদ করি, সেইটার অন্যায়ের রুখে দাঁড়াই, তাহলে হয়তো এগুলি আর হওয়ার সম্ভাবনা থাকে না। বাসায় যেরকম কাজের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমি একটা কাজ পারছি না, আমাকে যদি কেউ সাহায্য করলো, আমার সহকর্মী বা আমার বাসার সহযাত্রী যারা সাথে আছেন, তারা যদি বলে যে আমি কাজটা করে দেই, অনেকেই অফিসেও কর্মক্ষেত্রেও কাজ বুঝতে পারে না, তাকে যদি আমি বুঝিয়ে দেই, বাইরে চলার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই আমাদের একে অপরকে সাহায্য করা উচিত, যেন আমরা খুব সুন্দর একটা জীবনযাপন করতে পারি। খুবই সুন্দর বলেছেন। আমাদের বেশি সোচ্চার হতে হবে। জি, আপনার সাথে একই মত। ধন্যবাদ আপা। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে শুনলেন তো এনাদেরকে নিয়ে কথাগুলো আমরা বলবো, আড্ডা হবে আরো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আসলে নারী পুরুষ মিলেই আমাদের সমাজ। এই হাত বাড়িয়ে দেয়া শুধু একজন পুরুষের নয়, একজন নারী প্রত্যেকেরই। আশা করি আমাদের এই দৃষ্টিভঙ্গি বদলাবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। চলে যাচ্ছে আবার আমাদের আড্ডায়। মনি আপা, আমরা আমাদের এই একটু আগে যে গল্প হচ্ছিল, কিছু কথা হচ্ছিল, আমি সেই প্রসঙ্গে একটু যেতে চাই আপনার কাছে। নারীদের, অবশ্যই নারীদের বিষয় নিয়েই। শোনেন, সব নারীদের না গৃহস্থালী জীবন একই রকম একদম। আমি তখন স্টুডেন্ট, আমি একটা নাটক দেখেছিলাম, শিক্ষিত নারীর আর মূর্খ নারীর, কাজের বুয়াটা আর মালিক, তারা দুইজন একই সেম টর্চার, কিন্তু যে শিক্ষিত মালিক তাকে ওই শিক্ষা শুদ্ধ ভাষা দিয়ে টর্চার করা হয়, যে লেখাপড়া জানেন না তার ধরনটা মূর্খ ভাষা দিয়ে টর্চার করা হয়। সো আমরা এই জায়গাগুলো যে পর্যন্ত আমরা সমবেত না হব, আমাদের সমস্যাগুলো কখনোই কমবে না। আমাদের মাইন্ডসেট আমরা পরিবর্তন না করব, ততদিন পর্যন্ত আমাদের সমস্যাটা কমবে না। একটা ছেলে বিয়ে যখন করে আসে, একজন শাশুড়ির ছেলেকে বাদ দিয়ে তার বউয়ের পক্ষ নেওয়া উচিত, তাহলে ওই সংসারটা শান্তির হবে। কিন্তু সে কিন্তু ওইখানে কিন্তু নারীত্বের কথা বলে না, ওইখানে তার সন্তান। একজন মেয়ে যখন তার হাজব্যান্ডের সাথে ঝগড়া করলো বা বেয়াদবি করলো, মেয়ের মা কিন্তু বলে যে তোমার এটা করতে নাই, তোমার হাজব্যান্ডকে তুমি রেসপেক্ট করো, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে রেসপেক্ট করো। কিন্তু ছেলের মা হয়ে খুব কম শাশুড়ি বলে তোমার ওয়াইফকে কেন তুমি ইনসাল্ট করছো, তোমার শ্বশুর শাশুড়ির খবর নাও, তোমার শ্বশুর শাশুড়িকে এই ওর বাবা মাকে যেমন করে দেখতো তুমিও সেরকম করে দেখো। এই কথাগুলো তো খুব কম ছেলের মায়েরা বলেন। হ্যাঁ, এটা আপনি একটু আগে বলছিলেন অন্য একটা প্রসঙ্গ, নারীদের যেমন মেয়েদের এই যে সম্পত্তির ব্যাপারে একটু বলছিলেন, যে আমাদের যাদের মেয়ে আছে বা যাদের পরিবারে কোনো ছেলে নাই, তো এখনকার সামাজিক প্রেক্ষাপটে আমরা তো নিজেদের বাবা মাকে মেয়ে হলেও তারা দেখে, ছেলে হলেও তারা দেখে, কিন্তু চাচাতো মামাতো বা অন্যান্য ওনারা এসে কিন্তু দেখার সুযোগ আসলে খুব কম। তাদেরও তো ফ্যামিলি আছে, সবার এখন ফ্যামিলি আছে, কিন্তু এখনো আমরা যেই জমি জমা সংক্রান্ত যেই বিষয়টা আছে, সব দায়ভার মেয়েদের হলেও, মেয়েরা সব কিছুর দায়িত্ব নিলেও কিন্তু সম্পত্তিতে মেয়েদের কিন্তু পূর্ণ অধিকারটা কিন্তু নাই। তখন কিন্তু আমরা ধর্মীয় আইন কানুনের ইয়েটা বেশি করে দেখাই, তাই না? এই যুগে এসেও আপা এটার কিন্তু সলিউশন হলো না। না, এটার আসলে যখন আমি বলবো যে ইসলাম কিন্তু একটা পরিপূর্ণ একটা বিধান, আমি ইসলামের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, ইসলাম যখন আবিষ্কারটা হয়েছিল আজ থেকে কত 1400 সাল আগে, তো তখন কিন্তু আপনার নারীরা এই শিক্ষিত ছিল না, নারীরা একদম অবলা হিসেবে, তখন আয়ামে জাহিলিয়ার যুগটা ছিল। তো সেই সময়কার বিধান, ইসলাম কিন্তু একজন রাষ্ট্রপ্রধানকে কিছুটা ক্ষমতা অনেকখানি দিয়েছে, যে তুমি চাইলে একটু এদিকের একটুখানি এদিক ওদিক করতে পারো তুমি এনভায়রনমেন্ট অনুযায়ী। তো এখনকার এনভায়রনমেন্টটা কি চায়? তখনকার এনভায়রনমেন্টে একজন নারী তার বাবা মার কোনো খোঁজই নিতে পারতো না। এখনকার এনভায়রনমেন্টে ছেলের বউয়ের কাছে বাবা মা থাকে না,
ছেলেও আছে মেয়েও আছে, ভদ্রলোক ভদ্রমহিলা, তারা হয়তো গিয়ে মেয়ের কোনো উপায় নাই, মেয়েকেই টানতে হচ্ছে বা খোঁজ নিতে হচ্ছে, সকালে অফিসে গিয়ে ফেরার সময় মা বাবার খোঁজ নিয়ে আসা হচ্ছে, একটা কাজের লোক ঠিক করে দেওয়া সেটাও মেয়েকেই করতে হচ্ছে, ওষুধ টষুধ এনে দেওয়া সেটাও মেয়েকেই করতে হচ্ছে। সে যেখানেই থাক, যত দূরেই থাক, মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। সেই জিনিসটা হয়তো বা পাশেই ছেলে ঘুমিয়ে আছে বাবার ঘরের পাশে, ছেলে খুঁজও নেয় না যে বাবা কাশছে কেন, তার কি কাশির কোনো ডাক্তার দেখাইতে হবে কিনা, ছেলের বউ ওইভাবে খুঁজও নেয় না। কিন্তু মেয়ে কিন্তু সেই 200-400 মাইল দূরে থেকেও কিন্তু তার ব্রেনটা ওইভাবে থাকে, আমার বাবার কি হলো, মার কি হলো, আমার মা ঠিক আছে তো, তার অন্তত চেক আপ করানো উচিত, এই জায়গাগুলো থেকে। আর ছেলে না থাকলে মেয়ের ফ্যামিলি, মেয়ে তো ফুললি মা বাবাকে কন্ট্রোল করে, দেখে শেষ দিন পর্যন্ত। তাহলে সেইখানে যে আগে ভাতিজা ভাতিজি এরা আগে একটা সময় হয়তো বা দেখতো, তখনকার এনভায়রনমেন্ট ওইরকম হয়তো বা ছিল, যৌথ ফ্যামিলি ছিল। এখন যৌথ ফ্যামিলি কোথায়? আপনি 3 জন মানুষের 4টা সংসার, বলবেন যে 4টা হয় কিভাবে? ওই যে একটা 5 দিন এই বাসায় থাকে, 5 দিন ঢাকায় থাকে, 2 দিন গ্রামে গিয়ে থাকে। একটু জুমে যাচ্ছি, ফিরে এসে আবার সময়ও কম। নাহিদা নেলি আপা, হ্যাঁ নাহিদা নেলি আপা একটু ছোট্ট করে বলুন, আমাদের আসলে সময়টাও খুব একটা হাতে নেই। নাহিদা নেলি আপা শুনতে পাচ্ছেন? নাহিদা নেলি আপা, ওয়ালাইকুম আসসালাম। জি আপা একটু ছোট করে বলুন, হাত বাড়িয়ে দাও। আজকের টপিকটা খুবই সুন্দর, যে হাত বাড়িয়ে দাও। আসলে ঠিক আমাদের সংসারে হোক বা বাইরে কেউ যদি আমাদের সহযোগী হয়ে আমাদেরকে হাতটা বাড়িয়ে দেয়, একটু সহযোগিতা করে, তাহলে আমাদের কাজগুলো কিন্তু আসলে সহজ হয়ে যায়, তো আমরা কাজটাতে এগিয়ে যেতে পারি। তো আমরা আসলে সবসময় আশা করি আমাদের একটু সহযোগিতার হাত থাকুক, সেটা আমরা সবসময় আশা করি। তো এই হাতটা থাকলে আমরা অনেক দূর এগিয়েও যেতে পারবো। অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। হাসিনা আপা একটু ছোট করে বলুন, হাসিনা আপা একটু ছোট করে বলুন। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে অনেক ধন্যবাদ। আপুদের কথাগুলো শুনতেছিলাম, অনেক গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর কথা বলতেছিল। তা আপুলে আমি বলবো যে আমার বুঝ হওয়ার পর থেকে আমি যতটুকু সম্ভব, যেদিকেই সম্ভব, যেটা দিয়েই হোক সেটা আমি হাতটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি আপু, সব যতটুকু সম্ভব। অনেক ধন্যবাদ আপা, এটা শুনে খুবই ভালো লাগলো। এই যে মনি আপা হাতে তালি দিল আপনার কথাটা শুনে, সত্যি ভালো লাগলো। একটু নার্গিস আপা, নার্গিস আপা একটু ছোট্ট করে একটু বলুন। নার্গিস আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে হাত বাড়িয়ে দেওয়া আজকের যে টপিক আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের সাথে জড়িত। কারণ এই হাত বাড়িয়ে দেওয়াটা আর হাত বাড়িয়ে নেওয়াটা দুটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ দিতেও জানতে হবে, নিতেও জানতে হবে। আমরা চাবো অবশ্যই দুটাই যেন আমাদের থাকে। আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ মিষ্টি আপু, মিষ্টি আপু একটু ছোট করে মিষ্টি মিষ্টি করে বলুন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আপুকে একটুখানি আমার সালাম জানাচ্ছি। উনি খুব স্ট্রেটফরওয়ার্ড কথা বলেন, ওনার টক শোগুলো আমি মাঝে মাঝে শুনি, আমার খুব ভালো লাগে। উনি আমাদের সবারই প্রিয় মানুষ। আর সাহায্যের হাত বাড়ানোর কথা যেটি আসছে, আমার মনে হয় বিশ্বের যা কিছু সৃষ্টি ও কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। খুবই ভালো বলেছেন, অনেক অনেক ধন্যবাদ। রুমি আপু, রুমি আপু ছোট্ট করে একটু। আপা আপনার কথা শোনা যাচ্ছে না, অনেক ধন্যবাদ। আমাদের হাতে এত সময়, হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মনি আপা আমাদের সময় প্রায় শেষ, একটু দুজনে ছোট ছোট করে আমরা আগামী বছর যদি বেঁচে থাকি, আমরা তিনজনই যদি আমাদের আবার দেখা হয়, আমরা হিসাব করব নারীরা কতটুকু অ্যাডভান্স হলো, আরো কতটুকু। আমরা আশাবাদী আমাদের আইনগুলো এমনভাবে চলবে যে আইনগুলোতে সত্যিকার অপরাধীর বিচার হবে, এবং সত্যিকার যে এই যে আমাদের বোনগুলোকে, আমাদের সন্তানদেরকে, আমাদের সন্তানের চেয়ে ছোট যারা এই যে 7 বছরের সন্তানদেরকে এই অবস্থাটা করলো, ভবিষ্যতে আইনের অনুশাসনটা খুব পুক্ত থাকলে এটা আর হবে না, অবশ্যই অনেক কমে যাবে। অনেক ধন্যবাদ আপা। আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি এবং কাজ করতে থাকি, বলতে থাকি,
তাহলে আসলে একটা সামাজিক প্রতিরক্ষা বলয় তৈরি করা সম্ভব। এবং পলিসির পাশাপাশি এটাও খুব জরুরি। অনেক অনেক ধন্যবাদ আপা, মানে কৃতজ্ঞ আপনাদের কাছে, এত ভালো ভালো কথা শুনলাম এই নারী বন্ধুদের কাছে, আপনাদের কাছে। আবার দেখা হবে। আমাদের আড্ডার তো শেষ হবে না, আর কিছু কিছু কথা আছে যা কখনোই শেষ হয় না। তবে আমরা চাই এই সমস্যার কথাগুলো শেষ হোক, আমরা জয়ের মুখ দেখব, আমরা ভালো থাকবো, ভালো থাকতে চাই, ভালো থাকুন।